কেমন আছেন সবাই? তো আরও একটা ধামাকাদার আর টুইস্টেড মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে আসলাম। আপনার যখনই মনে হবে হ্যাঁ এখানেই গল্পটা তো শেষ, ঠিক তখনই নতুন আরও একটা টুইস্ট এসে হাজির। তো শেষ পর্যন্ত এই টুইস্ট আর ধোকার মাঝে আসল সত্য কী ছিল সেটাই দেখব আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তেলুগু ভাষায় সদ্য মুক্তি পাওয়া মুভি মরিচিকা। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই ভেঙ্কটা লক্ষ্মী ওরফে লক্ষ্মীকে দেখানো হয় যে দৌড়ে কোথাও আসছিল। এদিকে দেখা যায় কয়েক মুহূর্তের আগের ঘটনা, যেখানে একটি মেয়ে একটি ছেলের মুখে স্প্রে মারে আর মাথায় আঘাত পেয়ে ছেলেটি সেখানেই মারা যায়। অন্যদিকে লুকিয়ে এটা দেখছিল লক্ষ্মী, দৌড়ে সেখানে চলে আসে আর ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করে। অন্যদিকে সেই মেয়েটি সেখান থেকেই পালিয়ে যায়। এরপরেই লক্ষ্মীকে দেখা যায় সে আসলে থানায় চলে এসেছিল আর পুলিশকে এসে বলে ও আমার সঞ্জুকে মেরে ফেলেছে। তখন পুলিশ অফিসার তাকে শান্ত হয়ে সবকিছু বলতে বলে। লক্ষ্মী বলে মরিচিকা আমার সঞ্জুকে খুন করে ফেলেছে। পুলিশ অফিসার তখন জানতে পারে সঞ্জু হচ্ছে লক্ষ্মীর বয়ফ্রেন্ড, সে তাকে ভালোবাসে আর সঞ্জু একটি কেক শপের ওনার। তখনই পুলিশ অফিসার রামাকান্ত আবারও লক্ষ্মীকে শান্ত করে আর বলে শুরু থেকে বলো কি হয়েছে। এরপরে লক্ষ্মী বলতে শুরু করে। ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে। লক্ষ্মী সরকারি কলেজের পিজি ফাইনাল ইয়ারে পড়ত। লক্ষ্মী গ্রামের একটি সহজ সরল মেয়ে, সে অন্যদের মতো অত মডার্ন পোশাক বা মডার্ন স্টাইল করতে পারে না আর এই জন্য তার বন্ধুবান্ধবের সংখ্যাও একেবারে কম। লক্ষ্মী প্রতিদিনই সঞ্জুর কেক শপে আসতো আর সেখান থেকে একদিনের ব্রেড নিয়ে যেত। এটা তার নিত্যদিনের রুটিন। আর সেখানে সঞ্জু আর নানির সাথেও লক্ষ্মীর খুব ভালো সম্পর্ক। লক্ষ্মী যখনই সেই কেক শপে যেত সঞ্জু মাঝে মধ্যেই তার সাথে হেসে কথা বলতো, সুন্দর করে কথা বলতো। আর এটা দেখে লক্ষ্মী মনে মনে সঞ্জুকে পছন্দ করে ফেলে। দেখা যায় সঞ্জুর কেক শপে সঞ্জুর বেশ কয়েকজন বন্ধু সবসময় বসে আড্ডা দিত আর সেই কেক শপে আসা মেয়েদের সবসময় দেখত, তাদের উপরে কমেন্ট করত। তারা বলাবলি করতে থাকে এরকম একটা গাইয়া মেয়ের সাথে সঞ্জুর কিসের এত কথা। দেখা যায় লক্ষ্মী প্রতিদিনের মতোই সঞ্জুর সাথে সে কথা বলছিল। ঠিক তখনই সেখানে অন্য একটি মেয়ে আরও একটি ছেলেকে নিয়ে চলে আসে আর মেয়েটি সঞ্জুকে বলে আজকে থেকে তুমি আমার বয়ফ্রেন্ড, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার প্রপোজালে রিপ্লাই করো। এটা শুনে লক্ষ্মী প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ এখনো সে সঞ্জুকে তার ভালোবাসার কথা বলতে পারেনি। ওইদিকে সঞ্জু জানতো মেয়েটি শুধুমাত্র তার বয়ফ্রেন্ডের সাথে রাগ করেই সঞ্জুকে প্রপোজ করছে আর এই জন্য সঞ্জু মেয়েটিকে বোঝায়। অবশেষে মেয়েটি শান্ত হয়ে তার বয়ফ্রেন্ডের সাথে চলে যায়। এটা দেখে লক্ষ্মী আরও খুশি হয়ে যায় যে অন্তত তার ভালোবাসার মানুষকে কেউ কেড়ে নেয়নি। এদিকে একটি সুপার শপে একটি মেয়েকে দেখা যায় সেলসম্যানের সাথে কথা বলছিল। সেখানে মেয়েটি একটা মশলা চাইছিল, কিন্তু মশলার নামটা সে ইংলিশে বলছিল আর সেই সেলসম্যান ইংলিশ কোনোভাবেই বুঝতে পারছিল না। এটা নিয়েই তাদের মাঝে বেশ কিছুক্ষণ কথা হয় আর এরপরেই সেখানে চলে আসে লক্ষ্মী। লক্ষ্মী সেলসম্যানকে সেই মশলাটার নামের অর্থ বলে দেয় আর অবশেষে সেই মেয়েটি মশলাটা কিনতে পারে। মেয়েটির নাম মরিচিকা। মেয়েটি আসলে ইউএস থেকে এসেছে, তাই তেলুগু ভাষাতে সে সবকিছুর নাম জানে না, এই জন্য লক্ষ্মী তাকে সাহায্য করে। এরপরে মরিচিকা তার সাথে পরিচিত হয় আর তার নাম্বারটাও নিয়ে নেয়। যদি এমন সিচুয়েশনে সে আবার পড়ে তখন যেন লক্ষ্মী তাকে সাহায্য করতে পারে। এভাবেই দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। পরের দিন দেখা যায় লক্ষ্মীকে আবারও মরিচিকা কল করে এবং তাকে আবারও সুপার শপে আসতে বলে। সেখান থেকে তারা কিছু কেনাকাটা করে এবং মরিচিকার ফ্ল্যাটে চলে যায়। সেখানে তারা রান্নাবান্না করে, গল্পগুজব করে। লক্ষ্মী সেখানে কিছু ফটো দেখতে পায়। মরিচিকা তাকে বলে এগুলো তার ইউএস এর ফটো আর পাশেই তার বাবা মার ফটো, যারা কার অ্যাক্সিডেন্টে ইউএসএ মারা গেছে। এটা শুনেই লক্ষ্মী মরিচিকার হাত ধরে তার সান্ত্বনা দেয় আর এভাবেই তাদের দুজনের মধ্যে একটা ইমোশনাল বন্ডিং তৈরি হয়ে যায়। এরপরেই দেখা যায় সেখানে একজন ব্রোকার চলে আসে আর ব্রোকারের সাথে মরিচিকা কথা বলতে শুরু করে। আসলে মরিচিকার ইন্ডিয়াতে কিছু প্রপার্টি ছিল, সেগুলো বিক্রি করার জন্যই সেই ব্রোকারকে সে বলেছিল। ব্রোকার দুটো প্রপার্টির জন্য লোক দেখেছিল, যার মধ্যে একটা প্রপার্টি ছিল এই ফ্ল্যাট। মরিচিকা কারোর সাথে কথা বলে আর এরপরেই বলে সে এই ফ্ল্যাটটা বিক্রি করবে না, যত টাকাই দেখ না কেন, আপনি অন্য একটা প্রপার্টি বিক্রির ব্যবস্থা করুন। যদিও সেই ব্রোকার তাকে জোর করে, কিন্তু মরিচিকা বলে 2 কোটি কেন, 4 কোটি দিলেও আমি সেটা বিক্রি করব না। ব্রোকার সেখান থেকে চলে যায়। এরপরে লক্ষ্মী জিজ্ঞেস করে কি হয়েছে। মরিচিকা বলে আসলে তার বাবা তার নামে এখানে বেশ কিছু প্রপার্টি কিনে রেখেছিল, এখন তার বাবা মা মারা গেছে, সে একেবারে লন্ডনে শিফট হয়ে যাবে আর এই জন্য সে এখানকার সব প্রপার্টি বিক্রি করতে চাইছে। কিন্তু তার কাছে মনে হলো এই ফ্ল্যাটটা সে কখনোই বিক্রি করবে না, কারণ এটাই তার বাবা মার শেষ স্মৃতি আর এই পুরো ফ্ল্যাটটাই তার বাবা মা নিজ হাতে ডেকোরেট করেছিল, এই জন্য এটা সে বিক্রি করবে না।
এদিকে তারা একটা পেস্ট্রি কেক অর্ডার করেছিল, কিন্তু সেটার টেস্ট একেবারেই বাজে ছিল। এই জন্য লাক্ষ্মী তাকে ভালো পেস্ট্রি কেক খাওয়ানোর জন্য সঞ্জুর কেক শপে নিয়ে আসে। সঞ্জু যখনই জানতে পারে যে মরিচিকা ইউএস এর সিটিজেন আর সে কিছুদিন পরে আবারও সেখানে চলে যাবে, ঠিক ওই সময় থেকে সঞ্জু মরিচিকার সাথে ফ্লার্ট করতে শুরু করে। আর এটা যখন একটু একটু লাক্ষ্মী বুঝতে পারে, তার মনটা ভেঙে যেতে শুরু করে, কারণ সে সঞ্জুকে ভালোবাসতো। আর কেক হোম ডেলিভারির নাম করে সে মরিচিকার বাসার অ্যাড্রেসটাও নিয়ে নেয়। এর পরের দিনই দেখা যায় সে নিজেই চলে আসে মরিচিকার বাসায় কেক হোম ডেলিভারি দেবার জন্য। আর সেখানে তখন নানা বাহানায় সে মরিচিকার ফ্ল্যাটের ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু মরিচিকা তাকে টাকা দিয়ে সেখান থেকে বিদায় করে দেয়। সঞ্জু যে বিভিন্ন বাহানায় ফ্ল্যাটের ভেতরে ঢুকতে চেয়েছিল এটা মরিচিকা খুব ভালো করেই বুঝে যায়। আর এরপরেই সে লাক্ষ্মীকে কল করে আর সেগুলো মজা করে তার সাথে শেয়ার করে। লাক্ষ্মী এই কথাটা শুনতে পেরে আরো বেশি মন খারাপ হয়ে যায় তার। লাক্ষ্মী অবাক হয়, কারণ সে জানে সঞ্জুর কেক শপের কেকগুলো সবসময় নানি ডেলিভারি করে, কিন্তু এখন সঞ্জু কেন আসলো। এই জন্য সে রেগে মেগে চলে যায় সঞ্জুর কেক শপে আর বলে এখন থেকে প্রতিদিন সে আর রুটি নিতে আসতে পারবে না, রুটিগুলো যেন তার বাড়িতে ডেলিভারি করে দেওয়া হয়। তখন সঞ্জু বলে ঠিক আছে নানি, তুমি ওকে 1 সপ্তাহের রুটি দিয়ে দাও, তাহলেই হবে। এটা শুনে লাক্ষ্মীর মনটা আবারও ভেঙে যায়। সঞ্জু তাকে জিজ্ঞেস করে মরিচিকা আসেনি? লাক্ষ্মী বলে মরিচিকা পাশেরই আর্ট গ্যালারিতে গেছে। সাথে সাথে সঞ্জু একটা বাহানা করে সব থেকে বের হয়ে যায় আর সেই আর্ট গ্যালারিতে চলে যায়। সেখানে আবারও মরিচিকার সাথে যেয়ে ফ্লার্ট করতে শুরু করে। এরপরে সেই আর্ট গ্যালারি থেকে মরিচিকাকে সঞ্জু তার বাইকে করে তার বাসার সামনে নামিয়ে দিয়ে যায়। দেখা যায় মরিচিকার বাসায় আগে থেকে এসে অপেক্ষা করছিল লাক্ষ্মী। সে সঞ্জুকে দেখে ফেলে, তার মনটা আবারও ভেঙে যায়। বাসায় আসার পরে মরিচিকা লাক্ষ্মীকে সবকিছু বলে, যে সঞ্জু তার সাথে কি কি কথা বলেছে, কিভাবে তাকে পটানোর চেষ্টা করছে, এই সব কিছু। আর মরিচিকার প্রত্যেকটা কথা এক একটা কাটা হয়ে বিনছিল লাক্ষ্মীর বুকে। এর পরের দিন দেখা যায় রেজিস্ট্রার অফিসে এসেছিল মরিচিকা সেই ব্রোকারের সাথে একটা জমির এনওসি করার জন্য, কিন্তু ব্রোকার তাকে জানায় সেটা করার জন্য 20,000 টাকা লাগবে। ঠিক তখনই সেখানে সঞ্জু চলে আসে আর সেই ব্রোকারকে বলে ভেতরে যে আমার বাবার নাম বলো, তাতে কোনো টাকা লাগবে না, কাজ হয়ে যাবে। আর এটা শোনার পরে মরিচিকা একটু খুশি হয়ে যায় যে তার 20,000 টাকা বেঁচে গেল। এরপরেই দেখা যায় সেখানে তারা আরো কিছুক্ষণ কথা বলে। এরপরে মরিচিকা একটি টেইলরের শপে যায় আর মরিচিকাকে দেখার জন্য সঞ্জুও বাহানা করে সেখানে ঢুকে যায়। আর ঠিক তখনই দেখা যায় সেখানে একজন বৃদ্ধ লোক চলে আসে। এই বৃদ্ধ লোকটা আসলে মরিচিকার প্রতিবেশী। বৃদ্ধ লোকটার মাথায় একটু গন্ডগোল আছে। যে ছেলেকেই দেখে সে তাকেই তার মেয়ের বয়ফ্রেন্ড ভাবে। সঞ্জুকে দেখার পর তার একই কথা মনে হয় আর সঞ্জুকেই সেখানে সে বকাঝকা করতে শুরু করে। আর এতে সঞ্জু পড়ে যায় মহাবিপদে। এদিকে মরিচিকা তাকে এই অবস্থায় দেখে হেসে গড়াগড়ি খাচ্ছিল। ফ্ল্যাটে আসার পরে লাক্ষ্মীকেও হাসতে হাসতে সে সবকিছু বলে দেয়। লাক্ষ্মীর মনে ভেতরে ভেতরে শুধু পড়ছিল যে হয়তোবা সঞ্জু কোনোভাবেই তাকে আর পছন্দ করবে না, সে মরিচিকাকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু লাক্ষ্মী মরিচিকা বা সঞ্জু কাউকেই কিছু বলে না। এরপরে তারা তিনজন খুব ভালো বন্ধু হয়ে যায়। তারা একসাথে অনেক সময় কাটায়, কিন্তু বারবারই লাক্ষ্মী দেখে সঞ্জুর মরিচিকার প্রতি একটু বেশি টান। যাই হোক, সামনেই ভ্যালেন্টাইন ডে চলে আসে। লাক্ষ্মী ভাবে যে এই ভ্যালেন্টাইন ডেতে সঞ্জুকে সে তার মনের কথা একবার বলেই দেখবে কি হয়। মনের কথা না বললে তো সঞ্জু কখনো বুঝতেই পারবে না যে লাক্ষ্মী তাকে কত ভালোবাসে। তাই ভ্যালেন্টাইন ডেতে সে অনেক সেজেগুজে অনেক প্রিপারেশন নিয়ে চলে যায় সঞ্জুর কাছে। কিন্তু সেখানে যে দেখতে পায় আগেই সঞ্জু মরিচিকার সাথে বসেছিল আর সেখানে অনেক সুন্দর করে সঞ্জু মরিচিকাকে প্রপোজ করে। আর মরিচিকাও সেসব কথাগুলো হেসে হেসে মেনে নিচ্ছিল, যদিও প্রপোজের অ্যান্সারটা সে সাথে সাথে দেয় না। এইসব কিছু দেখার পরে লাক্ষ্মীর মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এদিকে দেখা যায় মরিচিকা আর সঞ্জুর মধ্যে সম্পর্কটা ধীরে ধীরে ঘনিষ্ঠ হতে শুরু করে, কারণ তারা একে অপরকে ভালোবেসে ফেলেছিল। তাদের এই ভালোবাসার গল্পটা খুব ভালোই চলছিল। একদিন দেখা যায় সঞ্জু তার কেক শপের ভেতরেই মরিচিকাকে নিয়ে একসাথে সময় কাটাচ্ছিল। সঞ্জুর কেক শপে তার বন্ধুরাও ছিল। তারা যখন দেখতে পায় সঞ্জু আর মরিচিকা অনেকক্ষণ একই রুমের ভেতরে আটকে রয়েছে, তারা বারবার চেয়ে তাকে ডিস্টার্ব করে। একটা সময় যখন সঞ্জু রেগে যায় তখন তার বন্ধুরা খোলাখুলিভাবে বলে তুমি একাই সবকিছু টেস্ট করবে, আমাদের করতে দেবে না। এটা শুনে সঞ্জু প্রচণ্ড রেগে যায় এবং তার বন্ধুদের মারধর করে, অর্থাৎ তাদের সাথে ঝগড়াঝাটি করে তাদেরকে সেখান থেকে অপমান করে তাড়িয়ে দেয়। যদিও মরিচিকা তাকে বাধা দেয়, কিন্তু সঞ্জু বলে তার নামে কেউ খারাপ কথা বললে সে সেটা কোনোভাবেই মেনে নেবে না। পরের দিন দেখা যায় মরিচিকা, সঞ্জু এবং লাক্ষ্মীর একটা জায়গায় দেখা করার কথা। সেখানে লাক্ষ্মী এবং সঞ্জু এসে বসে কথা বলছিল আর ঠিক তখনই তারা পাশে হাসির শব্দ শুনতে পায়। সেখানে গেলেই তারা দেখতে পায় মরিচিকা আসলে সঞ্জুর সেই সব বন্ধুদের সাথে হেসে হেসে কথা বলছিল, এমনকি তাদের কিছু টাকাও দিচ্ছিল। এটা দেখে সঞ্জু প্রচণ্ড রেগে যায়। মরিচিকাকে বলে এসব কি হচ্ছে।
মরিচিকা বলে, আসলে ওরা তোমার বন্ধু, ওরা আমাকে সরিও বলেছে, আর আমরা এখন বন্ধু হয়ে গেছি। ওদের কিছু ইমার্জেন্সিতে টাকার দরকার ছিল, আমি তাই ওদের টাকাগুলো ধার দিয়েছি। এতে সঞ্জু অনেক বেশি সিন ক্রিয়েট করে আর মরিচিকাকে যা তা বলে, তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলে। আর এতে মরিচিকা প্রচণ্ড রেগে যায়, সঞ্জুর সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। এদিকে লক্ষ্মী যদিও সঞ্জুকে অনেক অনেক ভালোবাসত, কিন্তু যখন দেখতে পায় মরিচিকা আর সঞ্জু আলাদা হয়ে যাচ্ছে তখন তারই খারাপ লাগে। সে দুজনের সাথে আলাদা আলাদাভাবে বারবার কথা বলে, তাদেরকে শান্ত করে, বোঝায় যে এভাবে মাথা গরম করে একটা সম্পর্ককে নষ্ট করে দেওয়া উচিত নয়। বারবার বোঝানোর পরে অবশেষে দুজনেই রাজি হয় একসাথে কথা বলার জন্য। আর এরপরে তারা একসাথে দেখা করে, সেখানেই তাদের দুজনের আবারও প্যাচআপ হয়ে যায়। দূর থেকে লক্ষ্মী এটা দেখে, তার চোখে পানিও আসে, কিন্তু তারপরও সে কিছুই বলে না। এরপরেই তারা আবারও একদিন একই সাথে বসে কথা বলছিল, তখনই মরিচিকা সঞ্জুকে বলে, চল আমরা বিয়ে করে ফেলি। এটা শুনে লক্ষ্মী অবাক হয়ে যায়, এত তাড়াতাড়ি বিয়ে? তুমি সঞ্জুর সম্পর্কে কি বা জানো? মরিচিকা তখন সঞ্জুর সব ডিটেলস একে একে করে বলতে থাকে। ছোটবেলা থেকে সঞ্জু কি কি করেছে, কোন স্কুলে পড়েছে, তার বাবা একজন পলিটিশিয়ান, সঞ্জুর নামে ৮০ কোটি টাকার সম্পত্তি রয়েছে, সে তার বাবার একমাত্র সন্তান, সে তার বাবার নাম ইউজ করবে না দেখেই সেলফ রেসপেক্ট থেকে কেক শপ চালায়, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। এটা শুনে সঞ্জু আর লক্ষ্মী দুজনেই একটু অবাক হয়। এদিকে মরিচিকা সঞ্জুকে বলে, চলো বিয়ে করে আমরা সংসার শুরু করে দেই, আর এরপরে বাচ্চা কাচ্চাও তো নিতে হবে। আর তোমার ফ্যামিলি যদি আমাদের এই বিয়েটা মেনে না নেয় তাহলে আমরা মন্দিরে যেয়ে বিয়ে করে নেব। সঞ্জু রাজি হয়ে যায়, আর এরপরেই দেখা যায় মন্দিরে যেয়ে তারা দুজনই বিয়ে করে নেয়। বিয়ের পরের দিনই যখন লক্ষ্মী মরিচিকার সাথে দেখা করতে আসে তখনই সে দেখতে পায় ফ্ল্যাটে তালা। ওয়াচম্যানকে যখন জিজ্ঞেস করে সে বলে গতকাল রাতেই এই ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে মরিচিকা এখান থেকে চলে গেছে। লক্ষ্মী বলে, চলে গেছে মানে? এটা তো মরিচিকারই ফ্ল্যাট। সেই ওয়াচম্যান বলে, না না, সে এখানে ভাড়া থাকতো, এই পুরো ফ্ল্যাটটাই সে ফার্নিচার সহই ভাড়া নিয়েছিল। এটা শুনে লক্ষ্মী পুরোপুরি অবাক হয়ে যায়। ভেতরে যেয়ে সে দেখতে পায় মরিচিকা যে দুটি ছবি দেখিয়ে বলেছিল সেই দুইজন তার বাবা মা, সেটা আসলে এই ফ্ল্যাটের আসল মালিক যার তার বাবা মা, অর্থাৎ মরিচিকা তাকে মিথ্যে বলেছিল। এরপরে লক্ষ্মী টেবিলের উপরে সেই ব্রোকারের কার্ড দেখতে পায়। সেই ব্রোকার যেদিন এখানে এসেছিল তার ভিজিটিং কার্ডটা সেখানে রেখে গিয়েছিল। লক্ষ্মী যখন সেই নাম্বারে কল করে ঠিক তখনই সেই ব্রোকার বলে, কি ম্যাডাম আরও কোনো মক্কেল পেয়েছেন নাকি, যে কি আমাকে আবারও সেই সব মিথ্যে বলতে হবে? এবার কিন্তু ১০,০০০-এর নিচে কাজ করব না। আপনি এর আগের বার আমাকে শুধু ৫,০০০ টাকাই দিয়েছিলেন। এটা শোনার পরে লক্ষ্মী দুয়ে দুয়ে চার করে মিলিয়ে ফেলে যে এই মরিচিকা তাদের সবাইকে আসলে বোকা বানিয়েছে, ধোকা দিয়েছে, সে আসলে লোক ঠকানোর কাজ করে। সাথে সাথে সে কল করে সঞ্জুকে, যেখানে সঞ্জু আর মরিচিকা সঞ্জুর ফার্ম হাউসেই আরাম করে ঘুমাচ্ছিল। সঞ্জু ফোন পেয়েই বাইরে চলে আসে, আর লক্ষ্মী তাকে ধীরে ধীরে সবকিছু খুলে বলে যে মরিচিকা তাকে কিভাবে ঠকিয়ে বিয়ে করেছে, হয়তোবা তার সম্পত্তির জন্য। কথাগুলো কোনোভাবে হজম করতে পারছিল না সঞ্জু। তখনই সেখানে ঘুম থেকে উঠে মরিচিকা চলে আসে আর সঞ্জুকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, তার মুখটা এমন কেন দেখাচ্ছে। সঞ্জু তাকে কিছুই বলে না। এরপরে মরিচিকা বলে, ঠিক আছে চলো আমরা হানিমুন করতে সিঙ্গাপুরে চলে যাই। সঞ্জু বলে, তোমার তো জমির রেজিস্ট্রেশন রয়েছে, সেটা করে যাই। মরিচিকা বলে, সেটা পরেও করা যাবে, তোমার মন ভালো করার জন্য আমরা এখন সিঙ্গাপুরে চলে যাব। আর এরপরেই টিকিট বুক করে ফেলে। এই জন্য রেডি হবার জন্য জোর করে সঞ্জুকে সে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। আর এরপরেই সঞ্জুর মোবাইলটা সে চেক করে। এরপরে যখন তারা সিঙ্গাপুরে যাবার উদ্দেশ্যে বের হয়ে পড়ে অপর দিক থেকে দেখা যায় লক্ষ্মী আসছিল সঞ্জু আর মরিচিকার কাছে। রাস্তার মাঝেই দেখা যায় তাদের গাড়িকে ফলো করছিল সঞ্জুরই সেই সব বন্ধুরা। এরপরেই তারা তার গাড়ির সামনে চলে আসে। সঞ্জু তাদের জিজ্ঞেস করে কি হয়েছে। সঞ্জু প্রথমে ভাবে হয়তোবা তার বন্ধুরা মরিচিকার কোনো ক্ষতি করার জন্য তাদের কাছে এসেছে, কিন্তু দেখা যায় মরিচিকা উল্টো তাদের কাছে যেয়ে তাদেরকেই ছুরি আর পেপার স্প্রে দেয়। এটা দেখে সঞ্জু হতবাক হয়ে যায়। মরিচিকা সঞ্জুকে বলে তাকে এই পুরো নাটকটা করার জন্য ১০ লাখ টাকা খরচ করতে হয়েছে, তার পরিবর্তে এখন তার ৮০ কোটি টাকার প্রপার্টি চাই। এরপরে মরিচিকা সঞ্জুর বন্ধুদের বলে, তোমরা তোমাদের কাজটা করে ফেলো। সঞ্জুর বন্ধুরা বলে, মরিচিকা আমাদের ১০ লাখ টাকা দেবে, তুমি পেপারে সাইনটা করে দাও। আসলে সঞ্জুর সব প্রপার্টি মরিচিকা তার নামে লিখে নিতে চাইছিল। কাজ হচ্ছিল না দেখে মরিচিকা সঞ্জুর বন্ধুদের বলে সে ১০ লাখ নয় ২০ লাখ দেবে, তারপরও তাড়াতাড়ি যেন তারা সাইনটা করিয়ে নেয়। এদিকে এতক্ষণে সেখানে লক্ষ্মী চলে এসেছিল, আর লক্ষ্মী আড়াল থেকেই সবকিছু দেখে ফেলেছিল। সঞ্জু কোনো কিছুতেই সাইন করছিল না, আর তখনই তাদের সাথে মারামারি হয়, ফাইট হয়। একটা সময় দেখা যায় সঞ্জুর সাথে তার বন্ধুরা পেরে উঠছিল না, আর এটা দেখার পরপরই মরিচিকা সঞ্জুর মুখে পেপার স্প্রে মেরে দেয় আর তার মাথায় স্টিক দিয়ে আঘাত করে। আর এতে সঞ্জু সেখানেই পড়ে যায়, পড়ে গিয়ে মাথার ভেতরে পাথরে আঘাত লাগে, আর সেখানেই সঞ্জু মারা যায়।
এটা দেখে সঞ্জুর বন্ধুরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে মরিচিকাও অন্যদিকে পালিয়ে যায়। ঘটনাস্থলে দৌড়ে চলে আসে লাক্ষ্মী আর দেখতে পায় সঞ্জু মারা গেছে। সে বারবার চিৎকার করে মরিচিকাকে ডাকে যে তুমি লাক্ষ্মীকে মেরে ফেলেছ। মরিচিকা এটা শুনে সেখান থেকে দৌড়ে আরো পালিয়ে চলে যায়। আর এরপরে লাক্ষ্মী থানায় চলে আসে আর এতক্ষণ পুলিশকে সে এই সব কিছু বলছিল। লাক্ষ্মী বারবার পুলিশ অফিসারকে বলছিল সেই মরিচিকাকে আপনি অ্যারেস্ট করুন। ঠিক তখনই দেখা যায় একজন কনস্টেবল পুলিশ অফিসারের কাছে আসে আর বলে সেই কেক শপের মালিক চলে এসেছে তার সাথে দেখা করার জন্য। পুলিশ অফিসার তার সাথে কথা বলেই জানতে পারে তার নামই সঞ্জু আর সেই কেক শপের ওনার। এটা শুনে পুলিশ অফিসারের মাথা গুলিয়ে যায়। তুমি যদি সঞ্জু হও, তুমি যদি কেক শপের ওনার হও, তাহলে মারা গেল কে? মরিচিকা কাকে মেরে ফেললো? লাক্ষ্মী সে কার কথা বলছে? সঞ্জু বলে আপনি কার কথা বলছেন? আমি সঞ্জু, আর আমি তো বেঁচে আছি। আর এই মরিচিকাকে আমি তো এই নামে কাউকে চিনি না। এটা শুনে রামাকান্তের মাথা পুরোপুরিভাবে গুলিয়ে যায়। আবারও সে লাক্ষ্মীকে জিজ্ঞেস করে কোন সঞ্জুর কথা বলছো? তখন লাক্ষ্মী বলে এটা সেই সঞ্জু নয়, এটা আমার সঞ্জু নয়, আমার সঞ্জুকে মরিচিকা মেরে ফেলেছে। আর এরপরেই তাকে অন্য রুমে নিয়ে যাওয়া হয়। রামাকান্ত সঞ্জুর সাথে আলাদাভাবে কথা বলে আর জিজ্ঞেস করে সে লাক্ষ্মীকে চেনে কিনা। সঞ্জু বলে হ্যাঁ, সে তার কেক শপে প্রত্যেকদিন রুটি নিতে আসে আর আমি এর সাথে বেশ কয়েকবার কথাও বলেছি। রামাকান্ত বলে এই মেয়েটি বলছে তোমাকে নাকি মরিচিকা নামের কোনো একটা মেয়ে খুন করে ফেলেছে। সঞ্জু বলে আমাকে খুন করলে আমি এখানে আসলাম কি করে? আর আপনি বলছেন আমাকে আমার বন্ধুরা খুন করেছে। এই তো আমার বন্ধুরা, ওরা আমাকে খুন করতে যাবে কেন? ঠিক তখনই একজন কনস্টেবল এসে রামাকান্তকে জানায় মেয়েটি সেখানে বসে হাসছে। তখনই দেখা যায় লাক্ষ্মী সেখানে হেসে হেসে কিছু কথা বলছিল। তখন রামাকান্ত বুঝতে পারে নিশ্চয়ই লাক্ষ্মীর মাথায় কোনো সমস্যা রয়েছে। রামাকান্ত তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায় যেখানে সঞ্জুও গিয়েছিল। ডক্টর লাক্ষ্মীর সাথে অনেকক্ষণ কথা বলে আর এরপরেই বাইরে চলে আসে। ডক্টর রামাকান্ত আর সঞ্জুকে সবকিছু খুলে বলে লাক্ষ্মী আসলে সঞ্জুকে অনেক ভালোবাসত, কিন্তু সে সবসময় ইনসিকিউরিটিতে ভুগত যে সে অতটা মডার্ন নয়, দেখতে এত সুন্দর নয়। সঞ্জুর মতো একটা ছেলে কি তাকে ভালোবাসবে? এরপরেই সঞ্জুকে সে একদিন অনেক সাহস নিয়ে প্রপোজ করে, কিন্তু সঞ্জু তার প্রপোজাল রিজেক্ট করে দেয়। তাকে বোঝায় যে তার সাথে লাক্ষ্মীর কোনো দিক দিয়েই চায় না। সে যদি লাক্ষ্মীকে বিয়ে করে তার বন্ধুরা তাকে খ্যাপাবে। এছাড়া তাদের অর্থনৈতিক অবস্থারও কোনো মিল নেই, তাই কোনোভাবেই তাদের ভালোবাসা হতে পারে না। আর এতে লাক্ষ্মী মনে অনেক কষ্ট পায়। ধীরে ধীরে সে ডিপ্রেশনে চলে যায় আর তার মনের ভেতরেই সে মরিচিকাকে ক্রিয়েট করে যে অনেক বেশি সুন্দর, মডার্ন এবং এমন একজন মেয়ে যার প্রতি সঞ্জু আকৃষ্ট হবে। সঞ্জু তার পেছনে পাগলের মতো ঘুরবে আর এভাবেই সে মরিচিকাকে ক্রিয়েট করে ফেলে আর নিজের ভালোবাসার সঞ্জুকে সে মরিচিকার হাতে তুলে দেয় কল্পনাতে। রামাকান্ত বলে সবই বুঝলাম, যদি সে মরিচিকাকে তার কল্পনাতে তৈরি করে তাহলে মরিচিকাকে সে নেগেটিভ রোল কেন দিল? ডক্টর বলে আসলে সে মরিচিকাকে প্রথমে কল্পনাতে তৈরি করেছিল, কিন্তু ধীরে ধীরে মরিচিকার প্রতি সে জেলাস হতে থাকে। তার রাগ, ক্ষোভ, জেলাস এই সব কিছু থেকেই সে মরিচিকাকে ঘৃণা করতে শুরু করে আর সেই ঘৃণা থেকেই তাকে সে একটা নেগেটিভ রোল দেয় এবং সবকিছু কল্পনা করতে শুরু করে যে মরিচিকা সঞ্জুকে ভালোবাসেনি, তাকে ঠকিয়েছে। সঞ্জুকে শুধুমাত্র লাক্ষ্মীই ভালোবাসে আর এভাবেই সে তার কল্পনার দুনিয়াতে সবকিছু বানিয়েছে। আর যেখানে সেই মরিচিকা একটা সময় সঞ্জুকে মেরে ফেলেছে। এই রোগটাকে আসলে স্কিজোফ্রেনিয়া বলে। সবকিছু শোনার পরে রামাকান্ত বলে তার মানে কোনো মার্ডার হয়নি, তাই তো? ডক্টর বলে হ্যাঁ। সঞ্জু বলে সেটাই তো, লাক্ষ্মীর মতে আমাকে খুন করা হয়েছে, আমি তো এখানে জীবিতই রয়েছি। সঞ্জু লাক্ষ্মীর বাবা মাকে বলে লাক্ষ্মী যে আমাকে এতটা ভালোবাসে সেটা আমি কখনো বুঝতেই পারিনি। আমাকে এর আগে যত মেয়েরাই প্রপোজ করেছে আমি রিজেক্ট করার পরে তারা অন্য সম্পর্কে জড়িয়ে গেছে, কেউ কেউ বিয়ে করে নিয়েছে, কিন্তু লাক্ষ্মীর মতো কেউ আমাকে ভালোবাসেনি। যাকে আমি রিজেক্ট করেছি সে আমাকে ভালোবেসে ডিপ্রেশনে চলে গেছে, তার জীবন আজকে হুমকির মুখে। সঞ্জু লাক্ষ্মীর বাবা মাকে বলে আপনারা চাইলে আমি লাক্ষ্মীকে বিয়ে করতে চাই। লাক্ষ্মীর বাবা মাও রাজি হয়ে যায়। লাক্ষ্মীকে বাসায় নিয়ে আসা হয়। লাক্ষ্মীর বাবা মা আর সঞ্জু ধীরে ধীরে লাক্ষ্মীকেও সুস্থ করে তোলে। ধীরে ধীরে লাক্ষ্মী স্বাভাবিক হতে শুরু করে। এরপরে সঞ্জু লাক্ষ্মীর লুক বদলে ফেলে, তাকে ধীরে ধীরে মডার্ন বানিয়ে ফেলে। আর একটা সময় দেখা যায় সঞ্জু আর লাক্ষ্মী খুব ভালো ছিল, একে অপরকে ভালোবেসে ফেলেছিল। একদিন রাতে তারা কোথাও থেকে ফিরছিল, মাঝ রাস্তায় সঞ্জু গাড়ি থামায় কারণ তাকে প্রকৃতিটাকে সাড়া দিতে হবে। লাক্ষ্মীও গাড়ি থেকে নামে এবং তার কাছে চলে যায়। ঠিক তখনই রেগে যায় সঞ্জু আর বলে আশেপাশে কেউ নেই, তুমি এখানে এসেছো, কেউ যদি হঠাৎ করে দেখে ফেলে আমাদের নিয়ে কি ভাববে? লাক্ষ্মী তখন সরি বলে আর বলে তুমি এত রেগে যাচ্ছ কেন, তোমার কি হয়েছে? তখনই সঞ্জু একটা কথা বলে যেটা সবাইকে অবাক করে দেয়। সঞ্জু বলে আমি মরিচিকাকে মিস করছি। এটা শুনে লাক্ষ্মী প্রচন্ড রেগে যায়, বলে আমাদের মধ্যে কি ডিল হয়েছিল, আমাদের মধ্যে এগ্রিমেন্টটা কি হয়েছিল? সঞ্জু বলে সরি, আমি আর কখনো মরিচিকার কথা ভাববো না, কখনো মনে করব না, তাকে পুরোপুরি ভুলে যাব। আর
এরপরেই আমাদের আরও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মরিচিকা আসলে লাক্ষ্মীর কোনো কল্পনা নয়, মরিচিকার অস্তিত্ব সত্যি সত্যি ছিল। আর সে সত্যি সত্যি ইউএসএ থেকে এখানে এসেছিল, যার সাথে পরিচয় হয়েছিল লাক্ষ্মীর। এরপরে সবকিছু একই রকমভাবে ঘটে, তাদের ভালোবাসাও হয়েছিল, বিয়েও হয়েছিল। কিন্তু দেখা যায় সঞ্জু এই সবকিছু শুধুমাত্র মরিচিকাকে ভালোবেসে করেনি, এর পেছনে অন্য কারণ ছিল। মরিচিকা ইউএসএ থেকে এখানে এসেছিল তার বাবার সব প্রপার্টি বিক্রি করার জন্য, যার পরিমাণ কোটি কোটি টাকা। আর এটা যখন সঞ্জু সেই ব্রোকারের কাছ থেকে জানতে পারে, তখনই সঞ্জুর মাথায় আইডিয়া আসে। সে মরিচিকাকে প্রেমের ফাঁদে ফেলতে শুরু করে, আর সে তার পেছনে পাগলের মতো ঘুরে। আর একটা সময় সঞ্জুর পাতা ফাঁদে মরিচিকা পা দেয়, সেও তার প্রেমে পাগল হয়ে যায়। সেই দিন যখন কেক শপে তারা একই রুমে সময় কাটাচ্ছিল, তখনই তার বন্ধুরা এসে বাজে কমেন্ট করে, যেটা মরিচিকার একেবারেই ভালো লাগে না। কিন্তু সঞ্জু সেটা হেসেই উড়িয়ে দেয়। এতে মরিচিকা রেগে সেখান থেকে চলে আসে আর বলে, তোমার বন্ধুরা আমাকে নিয়ে বাজে কমেন্ট করলো আর তুমি সেটাকে হেসে উড়িয়ে দিচ্ছ। সঞ্জু তখন আবারও কথা ঘোরায়। এদিকে সেই দিন রেস্টুরেন্টে সঞ্জু তার বন্ধুদের সাথে হাসতে হাসতে কথা বলছিল। মরিচিকা এটা দেখে রেগে যায় আর বলে যে বন্ধুরা তোমার প্রেমিকাকে নিয়ে বাজে বাজে কমেন্ট করে, তুমি তাদের সাথেই মজমাস্তি করছো। সঞ্জু তখন আবারও কথা ঘোরায়। আর সেই দিন রেস্টুরেন্টে মরিচিকা নয় বরং সঞ্জুই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আর লাক্ষ্মী তাকে জিজ্ঞেস করেছিল সে মরিচিকার ব্যাপারে কি জানে যে এত তাড়াতাড়ি তাকে বিয়ে করতে চায়। সঞ্জু তাকে মরিচিকার ব্যাপারে একে একে সব ডিটেলস বলেছিল, যে মরিচিকা ইউএসএতে থাকে, সেখানে তার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার অনেক টাকার সম্পত্তি রয়েছে, আর সে লন্ডনেই সেটেল হতে চায়। আর একটা সময় সঞ্জুর প্রপোজালে রাজি হয়ে যায় মরিচিকা। আর এরপরেই তারা মন্দিরে বিয়ে করে, সেখানে তাদের কয়েকদিনের সুখের সংসারও হয়। কিন্তু একদিন যখন লাক্ষ্মী সঞ্জুর কেক শপে আসে, তখনই সে শুনতে পায় তার বন্ধুরা পাশের টেবিলে বসেই বলাবলি করছিল যে সঞ্জু শুধুমাত্র মরিচিকাকে সম্পত্তির জন্য বিয়ে করেছে। এছাড়া সে কথা দিয়েছে মরিচিকার কাছ থেকে সব সম্পত্তি লিখে নেবার পরে সে মরিচিকাকে আমাদের হাতে তুলে দেবে। এই কথাটা শুনে লাক্ষ্মীর মাথায় আকাশ ভেঙে পড়ে। সে কি করবে বুঝতে পারছিল না। সঞ্জু যে এত বড় প্রতারক হতে পারে তার সেটা আইডিয়াই ছিল না। সে সাথে সাথে কল করে মরিচিকাকে। মরিচিকা তখন সঞ্জুর সাথে সঞ্জুর ফার্ম হাউসেই ছিল। লাক্ষ্মী মরিচিকাকে একে একে সবকিছু খুলে বলে। এত বড় ধোঁকা খাওয়ার পরে মরিচিকা ভাষা হারিয়ে ফেলেছিল যে সে কি বলবে আর কি বা করবে। ঠিক তখনই সেখানে সঞ্জু চলে আসে। সঞ্জু তার মন খারাপ দেখেই সন্দেহ করতে শুরু করে এবং বারবার মরিচিকাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, তার মুখটা এমন শুকনো লাগছে কেন, তার চেহারায় ভয় দেখা যাচ্ছে কেন। কিন্তু মরিচিকা তখন তাকে কিছুই বলে না। এরপরে সঞ্জু পায়তারা করে বলে, চলো আমরা দুজনে হানিমুন করতে সিঙ্গাপুরে চলে যাই। এরপরেই সে মোবাইলের টিকিট বুক করার নাম করে সে তার বন্ধুদের আসতে বলে। অন্যদিকে মরিচিকা বারবার তালবাহানা করে হানিমুনে যাওয়াটা বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু সঞ্জু তাকে জোর করে। আর একটা সময় রেডি হওয়ার জন্য জোর করে তাকে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। আর সেই ফাঁকে সে তার মোবাইল চেক করে। আর এরপরেই তারা সিঙ্গাপুরে যাবার উদ্দেশ্যে বের হয়ে পড়ে। কিন্তু সঞ্জুর প্ল্যান অনুযায়ী রাস্তার ভেতরেই তার বন্ধুরা চলে আসে। আর সেখানেই সঞ্জু তার আসল রূপটা মরিচিকার সামনে দেখায় আর বলে তার সব সম্পত্তি তাকে লিখে দেবার জন্য। তখন মরিচিকার চোখ বেয়ে শুধু পানি পড়ে। ওই সময়টাতে লাক্ষ্মীও সেখানে চলে এসেছিল, কিন্তু সে লুকিয়ে থাকে ভয়ে। এদিকে সঞ্জুর বন্ধুরা মরিচিকার কাছে আসে তাকে জোর করে সাইন করানোর জন্য, কিন্তু মরিচিকা বারবার বলছিল সে সাইন করলে এই সম্পত্তিগুলো সঞ্জুর হবে না, এর অনেক প্রসেস রয়েছে। কিন্তু সঞ্জু তার কোনো কথাই শুনছিল না। তার বন্ধুরা তাকে জোরাজোরি করছিল। ঠিক তখনই সঞ্জু প্রচণ্ড রেগে যায় আর মরিচিকার কাছে আসে, তাকে স্টিক দিয়ে তার মাথায় আঘাত করে। আর মরিচিকা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু পড়ার পরপরই তার মাথাটা পাথরে আঘাত লাগে আর এতে করেই রক্তক্ষরণের ফলে মরিচিকা সেখানেই মারা যায়। এটা দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়, সেখানে দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু লাক্ষ্মী সেখানে দৌড়ে চলে এসেছিল। মরিচিকার এই অবস্থা দেখে সেও প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপরে সে সঞ্জুকে ডাকে আর বলে মরিচিকা মারা গেছে। অর্থাৎ লাক্ষ্মী সেই দিন পুলিশ অফিসার রামাকান্তকে যা যা বলেছিল বাস্তবে আসলে পুরোপুরি উল্টোটা ঘটেছিল। এরপরে লাক্ষ্মী বলে, এখন কি হবে? পুলিশে জানাজানি হলে তোমারই বা কি হবে? সঞ্জু প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে মার্ডার কেসের আসামি হতে চায়নি, সে তো শুধু ধোঁকা দিয়ে সম্পত্তি লিখে নিতে চেয়েছিল। এরপরে লাক্ষ্মী বলে, আমার আর কিছুই করার নেই, এখন পুলিশে যেতে হবে। সঞ্জু বলে, প্লিজ কিছু একটা করো। লাক্ষ্মী ওই সময় ভাবতে থাকে আর তখন তার কাছে তার বন্ধুত্বের চাইতে তার ভালোবাসাটা বড় হয়ে দাঁড়ায়। সে সুযোগ বুঝে সঞ্জুকে অফার করে, তুমি কি আমাকে বিয়ে করবে? সঞ্জু হতবাক হয়ে যায়। এমন একটা সিচুয়েশনে লাক্ষ্মী এমন কথা কি করে বলছে? লাক্ষ্মী বলে, তুমি যদি আমাকে
আমাকে বিয়ে করতে রাজি হও তাহলে এই মার্ডার কেস থেকে আমি তোমাকে বের করে আনবো। পুলিশ জানতেই পারবে না যে এই খুনটা হয়েছে। সঞ্জুর মাথায় আর কোনো আইডিয়া আসছিল না, এই জন্য কোনো পথ খোলা না পেয়ে সে সাথে সাথেই রাজি হয়ে যায়। লাক্ষ্মী আসলে সেই সময় ভেবেছিল সঞ্জু কখনোই তার মতো একটা মেয়েকে পছন্দ করবে না। নিজের ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার এটাই একটা সুযোগ। সঞ্জু রাজি হয়ে যায়। লাক্ষ্মী বলে, আসলে আমরা পুরো গল্পটা এমনভাবে পুলিশকে জানাবো যেন মনে হবে আমি রোগী, আমি কল্পনা করে অনেক কিছু বলতে পারি, আমি মানুষকে হ্যালুসিনেশন করি, আর এটাই আমরা ডক্টর এবং পুলিশকে বিশ্বাস করাবো, যাতে করে মরিচিকার অস্তিত্বই সবার কাছে বিলীন হয়ে যায়। সঞ্জু রাজি হয়ে যায়। এরপরে লাক্ষ্মী আর সঞ্জু মরিচিকার ডেড বডিটাকে জঙ্গলের দিকে নিয়ে যায়। আর ওই সময়টাতে তাদের ডিল হয়েছিল এই নাটকটা শেষ হবার পরপরই সঞ্জু লাক্ষ্মীকে বিয়ে করবে। এছাড়া সঞ্জু মরিচিকাকে একেবারের মতো ভুলে যাবে। ঘটনা বর্তমানে চলে আসে। লাক্ষ্মী বলে, তুমি কি সবকিছু ভুলে গেছো? আমি যদি এখনো মুখ খুলি তুমি খুনের আসামি হয়ে যাবে, তোমাকে জেলে যেতে হবে। আর পুলিশ যদি আমাকে জিজ্ঞেস করে যে আমি কেন মিথ্যে বলেছি, আমি বলবো সঞ্জু আমাকে খুন করতে চেয়েছিল, হুমকি দিয়েছিল। সঞ্জু বলে, সরি, আমি আর কখনো মরিচিকার কথা ভাববো না, মনেও করব না। আর এরপরেই তারা আবারও গাড়িতে বসে, কিন্তু লাক্ষ্মী একটু পেছনে ছিল। আসলে সঞ্জুর মরিচিকার কথা মনে পড়ছিল অনেক। গাড়িতে আসার পরে হঠাৎ করে সে পেছনের সিটে মরিচিকাকে দেখতে পায়, আর সে সঞ্জুকে পেছন থেকে ডাকে। এটা দেখে সঞ্জু প্রচন্ড ভয় পেয়ে যায়। গাড়ি থেকে নেমে লাক্ষ্মীকে নিয়ে দৌড়াতে শুরু করে। লাক্ষ্মী তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সঞ্জু তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে দৌড়াতে শুরু করে। ঠিক ওই সময়টাতে সেখানে একটা পুলিশের পেট্রোল টিম চলে আসে। সঞ্জু তাকে বলে তার গাড়িতে একটা ভূত দেখেছে সে। পুলিশ তখন তাকে জিজ্ঞেস করে, ভূত? এই রোড দিয়ে তারা কয়েক বছর পর্যন্ত পেট্রোলিং করেছে, কখনো তো এসব কিছু দেখেনি। সঞ্জু তখন বলে, না না, সে নিজের চোখেই দেখেছে। পুলিশ তখন তাকে অনেক কিছু জিজ্ঞেস করে, কি ভূত, কেমন ভূত, এইসব কিছু। সঞ্জু তখন মরিচিকার নাম বলেই দিচ্ছিল, কিন্তু লাক্ষ্মী তাকে আটকায় আর বলে, আসলে ভূতের মুভি দেখে তো, আর সেটাই হয়তোবা এখানে কল্পনা করে ফেলেছে, আর কিছু নয়। পুলিশও সঞ্জুর গাড়ির কাছে যায়, কিন্তু সেখানে কিছুই নেই। এরপরে পুলিশ তাদের মতো চলে যায়। অন্যদিকে লাক্ষ্মী সঞ্জুকে ঝাড়তে শুরু করে যে তুমি কি করছো এসব, আর একটু হলেই তো পুলিশের সামনে আমাদের সবকিছু খুলে যেত, তখন তোমাকে জেলে যেতে হবে, তাই সবকিছু বাদ দাও। মরিচিকা মারা গেছে, ও আর কখনোই ফিরে আসবে না। এরপরেই তারা সেখান থেকে চলে আসে। সঞ্জু যখন লাক্ষ্মীকে নামিয়ে দেয় তখন লাক্ষ্মী সঞ্জুকে বলে, তোমার মনে আছে তো, কালকে কিন্তু আমাদের রেজিস্ট্রার অফিসে যেয়ে আমাদের বিয়ের রেজিস্ট্রেশন করতে হবে। সঞ্জু বলে ঠিক আছে, সে চলে আসবে। এরপরেই রাতের বেলা যখন সঞ্জু ঘুমাচ্ছিল লাক্ষ্মী তাকে কল করে এবং একটু ভারী গলায় কথা বলতেই সঞ্জু প্রচন্ড ভয় পেয়ে যায়। সে ভাবে সেটা হয়তো মরিচিকা। লাক্ষ্মী আসলে তার সাথে মজা করছিল আর বলছিল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কালকে সকাল সকাল কিন্তু রেজিস্ট্রার অফিসের সামনে আসতে হবে। পরের দিন সকালবেলাতে লাক্ষ্মীর কথা মতো সঞ্জু যখন রেজিস্ট্রার অফিসে যাচ্ছিল হঠাৎ করে ফ্লাইওভারের মধ্যে সে মরিচিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর তার গাড়িটা ফ্লাইওভারের ব্রেকেট ভেঙে ঝুলে থাকে। সে অনেক চেষ্টা করে সেখান থেকে বের হবার। ঠিক তখনই দেখা যায় গাড়ির পেছনে এসে মরিচিকা দাঁড়ায়, আবারও সঞ্জুকে ডাকে আর বলে, তুমি আমাকে কেন মারলে? এতে সঞ্জু আরো ভয় পেয়ে যায়। নার্ভাস হয়ে নড়াচড়া করতেই রেল লাইনের ওপরে পড়ে যায়। সঞ্জু অনেক আহত হয়ে যায়, নিজেকে গাড়ি থেকে বের করার চেষ্টা করছিল। আর তখনই সে দেখতে পায় ফ্লাইওভারের উপর থেকে মরিচিকা তাকে ডাকছে, তার কাছে ডাকছে। এদিকে সঞ্জুর পা গাড়িতে আটকে যায়, সে কোনোভাবেই সেখান থেকে বের হতে পারছিল না। অন্যদিকে দেখা যায় অপর প্রান্ত থেকে একটা ট্রেন আসছিল। এতে সঞ্জু আরো ভয় পেয়ে যায়, চিৎকার করে আশেপাশে সবার কাছে সাহায্য চায়, কিন্তু সেখান থেকে আর বের হতে পারে না। ঠিক তখনই সে চিৎকার করে ওঠে আর দেখা যায় এই সব কিছুই ছিল সঞ্জুর স্বপ্ন। স্বপ্নটা দেখে সঞ্জু প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল, এজন্য বেডরুম থেকে উঠে আসে পানি খাবার জন্য। সোফায় বসে যখনই সে পানি খাচ্ছিল তখনই দেখা যায় তার পাশে মরিচিকা ছিল, আর সে তাকে বলছিল, আমাকে একটু পানি দিও প্রিয়। প্রথমে তো সঞ্জু পানির বোতল বাড়িয়ে দেয়, কিন্তু এরপরে হঠাৎ করেই পাশে সে মরিচিকাকে দেখতে পায়। সে এতটাই ভয় পেয়ে যায় যে উঠে পড়ে দৌড়াতে শুরু করে আর দারোয়ানকে তাড়াতাড়ি গেট খুলতে বলে। গেট খুলতে দেরি হলে সে গেট টপকেই সেখান থেকে পালিয়ে যায়। আর পরদিন সকালবেলাতে সে লাক্ষ্মীর সাথে দেখা করে, তাকে সবকিছু খুলে বলে, কিন্তু লাক্ষ্মী তার কোনো কথা বিশ্বাসই করছিল না। সে বলছিল, আসলে তুমি আমাকে বিয়ে করতে চাও না, আর এই জন্য বাহানা করে রেজিস্ট্রার অফিসে আসতে চাইছো না, কিন্তু আমি তোমাকে আরো একদিন সময় দিলাম। এটা না করলে আমি পুলিশের কাছে চলে যাব। কালকে তোমাকে রেজিস্ট্রার অফিসে আসতেই হবে। সঞ্জু বলে ঠিক আছে, সে আসবে, কিন্তু সে যা বলছে সবকিছু সত্যি। এরপরে কফি খেতে খেতে কফি শেপে হঠাৎ করেই পা পিছলে পড়ে যায় সঞ্জু। ঠিক তখনই একটা মেয়ে সে তাকে জিজ্ঞেস করে, তোমার কোথাও লাগেনি তো প্রিয়? আর এই কথাটা মরিচিকা সঞ্জুকে সবসময় ভালোবেসে বলতো। ঠিক এইরকম ভাবেই সেখানে থাকা প্রত্যেকটা মেয়ে একে একে সঞ্জুকে বলতে শুরু করে। আর এটা দেখে সঞ্জু তো আবারও
প্রচণ্ড ভয় পেয়ে যায়। মনে হচ্ছিল তার ভেতর থেকে আত্মাটাই বের হয়ে যাবে। সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে দৌড়ে লাক্ষ্মীর কলেজে চলে আসে। সঞ্জু যখন সেখানে এসে হাঁপাচ্ছিল তখন সে আবারও মরিচিকাকে দেখতে পায়। এতে সে আবারও প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ এক মুহূর্ত পরেই সেখানে মরিচিকার ছিল না। এদিকে লাক্ষ্মী খেয়াল করে, সঞ্জুকে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। যখনই সঞ্জু আবারও মরিচিকার কথা বলে লাক্ষ্মী প্রচণ্ড রেগে যায় আর বলে, তোমার মাথা থেকে মরিচিকার এই ভূতটা ঝেড়ে ফেলো। মরিচিকা মারা গেছে, আমরা দুজন ওকে মেরে ফেলেছি। কিন্তু এবার সে লাক্ষ্মীকে ভেতরে টেনে নিয়ে আসে, তাকে একটা চর মারে আর বলে, ভালোই নাটক করছো। মরিচিকা মারা যাবার পরে সেই সুযোগে তুমি আমাকে বিয়ে করাতে রাজি হয়েছ, আমি রাজি হয়েছি, কিন্তু এখন আবার মরিচিকাকে ফিরিয়ে এনে তুমি আমাকে ভূতের ভয় দেখাচ্ছ, এটা কেন করছো? তখন লাক্ষ্মীও তাকে চর মেরে বসে আর বলে, তোমার আর আমার সামনে মরিচিকা মারা গেছে, আর আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই, তুমি বিয়ে করতে রাজি হয়েছ, তাহলে আমি মরিচিকাকে কেন আনতে যাব? সে আবারও তাকে হুমকি দেয় আর বলে, কালকে রেজিস্ট্রার অফিসে না আসলে আমি পুলিশকে যে সবকিছু বলে দেব। সেই দিন বিকেলবেলাতে লাক্ষ্মী চলে যায় সুপার শপে। এটা ছিল সেই সুপার শপ যেখানে তার সাথে মরিচিকার প্রথম দেখা হয়েছিল। কেনাকাটা করতে যেয়ে হঠাৎ করে সে দূরে মরিচিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, দূরে সেখানে চলে যায়, কিন্তু আশেপাশে কোথাও মরিচিকা ছিল না। এরপরেই সে সঞ্জুকে কল করে আর বলে, তোমার কথা শুনতে শুনতে আর তোমার সাথে থাকতে থাকতে আমার মধ্যেও মরিচিকাকে ভূত হিসেবে দেখার ভূতটা ভর করেছে। সঞ্জু বলে, দেখেছো আমি সত্যি বলেছি। লাক্ষ্মী বলে, এইসব কিছু না, আসলে সেটা আমার হ্যালুসিনেশন। সঞ্জু তাকে জিজ্ঞেস করে সে কোথায় আছে। লাক্ষ্মী তার অ্যাড্রেস বলে দেয়। ঠিক তখনই সে আবারও মরিচিকাকে দেখে। এবার সে চিৎকার করে ওঠে, সাথে সাথে সঞ্জু তাকে নিতে আসে। এবার লাক্ষ্মী এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে আর একা বাসায় ফিরতে চায় না। সঞ্জু তখন তাকে তাদের গেস্ট হাউসে নিয়ে আসে। সেখানে বসে তারা রিল্যাক্স করছিল, মদ খেতে শুরু করেছিল সবকিছু ভোলার জন্য। ঠিক তখনই মরিচিকা একটা ট্রে নিয়ে আসে আইসকিউব সহ। এটা দেখে তো তারা দুজনেই প্রচন্ড ভয় পেয়ে যায়, তাদের আত্মা যেন বেরি হয়ে যাচ্ছিল। সোফার এক কোণে জড়সড় হয়ে কাঁপতে শুরু করে সঞ্জু। অন্যদিকে দেয়ালের এক কোণে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে থাকে লাক্ষ্মী। সঞ্জু শুধু বলছিল, আমাদেরকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও, তুমি এখান থেকে চলে যাও। অন্যদিকে মরিচিকা বলছিল, আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে নিতে এসেছি, তুমি আমার সাথে যাবে না? লাক্ষ্মীর দিকে ইশারা করে বলে, তুমি একটা বাজে মেয়ের জন্য আমাকে ছেড়ে দিতে চাইছো? তুমি আমাকে ভালোবাসো না? সঞ্জু শুধু ভয়ে কাঁপছিল। একটা সময় রেগে গিয়ে মরিচিকা তার হাতে থাকা ট্রে দিয়ে সঞ্জুর মাথায় আঘাত করে। তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে। সঞ্জু সেখানেই ফ্লোরে পড়ে যায়। একটা সময় সঞ্জু সেখানেই মারা যায়। এটা দেখে লাক্ষ্মী হতবাক হয়ে যায়, কোনো মতে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। এরপরে দৌড়ে সে চলে আসে থানায়। আবারও পুলিশ অফিসার রামাকান্তকে বলতে থাকে, মরিচিকা সঞ্জুকে মেরে ফেলেছে। রামাকান্ত তাকে চিনতে পারে, বলে, তুমি সেই মেয়েটা না, কয়েক মাস আগেও এখানে এসেছিলে? লাক্ষ্মী বলে, হ্যাঁ, চলুন, মরিচিকার ভূত সঞ্জুকে মেরে ফেলেছে। রামাকান্ত বলে, তোমার এখনো ভালো মতো চিকিৎসা হয়নি, তুমি এখনো সুস্থ হওনি? লাক্ষ্মী তখন বলে, আসলে ওটা নাটক ছিল, আমার কোনো রোগ নেই, আমি পুরোপুরি সুস্থ। কিন্তু রামাকান্ত তার কোনো কথাই বিশ্বাস করে না, কারণ পাশে থেকে একজন বলছিল, আসলে পাগলেরা কখনোই স্বীকার করে না যে তারা পাগল। লাক্ষ্মী বলে, সত্যি আমি পাগল না, মরিচিকার ভূত সত্যি সঞ্জুকে মেরে ফেলেছে। রামাকান্ত জিজ্ঞেস করে, যে মেয়েটার কোনো অস্তিত্বই নেই তার আবার ভূত আসলো কি করে? লাক্ষ্মী বলে, না না, মরিচিকার অস্তিত্ব রয়েছে, আমি আপনাকে মিথ্যে বলেছিলাম, সঞ্জু ওকে মেরে ফেলেছিল, এখন ওর ভূত এসে সঞ্জুকে মেরে ফেলছে, আমাকেও মেরে ফেলতে চেয়েছিল। তখনই লাক্ষ্মী দেখতে পায় মরিচিকা থানায় চলে এসেছিল, আর দেখা যায় মরিচিকাকে সবাই দেখতে পাচ্ছিল। রামাকান্ত জিজ্ঞেস করে, আপনি কে, এখানে কেন এসেছেন? মরিচিকা বলে, আমি মরিচিকা, ইউএসএ থেকে এসেছি। লাক্ষ্মী আমার বন্ধু, এর আগে যখন এখানে এসেছিলাম ওর সাথে আমার বন্ধুত্ব হয়েছিল, এবার এসে ওকে আমি দেখতে পাই, কিন্তু আমাকে দেখে এখানে দৌড়ে চলে এসেছে। এদিকে লাক্ষ্মী প্রচন্ড ভয় পাচ্ছিল, বলছিল সে মিথ্যে বলছে। আর ঠিক তখনই সেখানে রাখা রামাকান্তের গানটা নিয়ে সে তাকে শুট করে, কিন্তু বুলেট ছিল না। রামাকান্ত তার হাত থেকে গানটা ছিনিয়ে নেয় আর বলে, কি করছো, আমাকে কথা বলতে দাও। এরপরে সে মরিচিকার সাথে কথা বলে। মরিচিকা যখন লাক্ষ্মীর সাথে পরিচয় হওয়া থেকে শুরু করে একে একে সব কথা বলে, রামাকান্ত বলে, এই একই গল্প তো লাক্ষ্মীও আমাদের বলেছে। রামাকান্ত বলে, তাহলে সঞ্জু কোথায়? মরিচিকা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, সঞ্জুকে? আমি তো কোনো সঞ্জুকে চিনি না। এদিকে লাক্ষ্মী বারবার বলছিল ও একটা ভূত, ওর কথা বিশ্বাস করবেন না। তখনই রেগে গিয়ে রামাকান্ত কনস্টেবলদের দিয়ে লাক্ষ্মীর মুখ বেঁধে ফেলে, যাতে সে আর কোনো কথা বলতে না পারে। এরপরে রামাকান্ত ধীরে সুস্থে মরিচিকার সাথে কথা বলতে থাকে, কিন্তু তার মাথা কোনোভাবে ঢুকছিল না। একটার পর একটা গল্প, সে কোনটা থেকে কোনটা বিশ্বাস করবে। রামাকান্ত বলে, এই মেয়েটি কয়েক মাস আগে এসেছিল, বলেছিল আপনি নাকি সঞ্জুকে খুন করে ফেলেছেন। এরপরে সঞ্জু এসে আমাদের সাথে কথা বলে, তখন আমরা বুঝতে পারি মেয়েটার মাথায় সমস্যা রয়েছে, আর আমরা জানতে পারি মরিচিকা নামের কোনো মেয়ের অস্তিত্বই নেই। কিন্তু এখন আপনি আমাদের কাছে চলে এসেছেন, বলছেন আপনি মরিচিকা। অন্যদিকে এই মেয়েটি আবারও বলছে আপনি নাকি সঞ্জুকে খুন করে ফেলেছেন।
মরিচিকা বলে, সঞ্জুকে, যাকে আমি জানি না তাকে খুন করব কি করে? রামাকান্তের মাথা গরম হয়ে যায়। এদিকে লাক্ষ্মীর মুখ খুলে দেওয়া হলে লাক্ষ্মী বলে, স্যার, এই মেয়েটা আসলেই মিথ্যে বলছে। এই মরিচিকা সঞ্জুকে মেরে ফেলেছে। গেস্ট হাউসে সঞ্জুর লাশটাও রয়েছে। বিশ্বাস না হলে সেখানে চলুন। রামাকান্ত যেতে অবশেষে রাজি হয়ে যায়, কিন্তু মরিচিকা বলে, আমার লন্ডনের ফ্লাইট আছে, যেতে দেরি হয়ে যাবে। রামাকান্ত বলে, এই কেস ক্লোজ না হওয়া পর্যন্ত আপনি কোথাও যেতে পারবেন না। এরপরে তাকেও সেখানে নিয়ে আসা হয়, কিন্তু দেখা যায় সেই গেস্ট হাউসের ভেতরে সঞ্জুর ডেড বডি তো দূরের কথা, সেখানে কোনো কিছুই নেই যেটা থেকে বোঝা যাবে যে এখানে ধস্তাধস্তি হয়েছে, মারামারি হয়েছে। রক্তের একটা ছুটে ফোটাও নেই। তখন রামাকান্ত আবারও বুঝে যায় লাক্ষ্মীর মাথায় আসলেই সমস্যা রয়েছে। এদিকে লাক্ষ্মী বলে, স্যার, বিশ্বাস না হলে সঞ্জুর কেক শপে চলুন। সেখানে যে বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন সঞ্জুর সাথে এই মরিচিকার সম্পর্ক ছিল। রামাকান্ত সবাইকে নিয়ে সেখানে চলে আসে, কিন্তু দেখা যায় সঞ্জুর কেক শপটা বন্ধ ছিল। আর সেটাকে দেখে মনে হচ্ছিল সেটা আজকে নয়, বেশ কয়েক বছর ধরেই বন্ধ। পাশেরই একজন লোককে ডেকে রামাকান্ত জিজ্ঞেস করে সঞ্জুর ব্যাপারে। তখন সেই লোকটা বলে, হ্যাঁ, এই কেক শপের মালিক সঞ্জু, কিন্তু সে তো 2 বছর আগেই মারা গেছে। আসলে সঞ্জু একটি মেয়েকে ভালোবাসত, কিন্তু সেই মেয়েটি সঞ্জুকে বিয়ে না করে অন্য একজনকে বিয়ে করাতে সঞ্জু ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করেছে। আর সেই থেকে তার এই কেক শপটা বন্ধ। এটা শুনে লাক্ষ্মী হতবাক হয়ে যায়। লাক্ষ্মী একা একাই সেই কেক শপের সামনে যেয়ে বসে কাঁদতে থাকে, নিজের সাথে কথা বলতে থাকে যে এরা সবাই মিথ্যে বলছে, আমার কথা কেউ বিশ্বাস করছে না। অন্যদিকে রামাকান্ত বুঝতে পারে যে লাক্ষ্মীর রোগটা এখনো ভালো হয়নি, সে আসলেই পাগল হয়ে গেছে। সে আবারও প্রলাপ বকছে। এরপরে লাক্ষ্মীকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়। অন্যদিকে মরিচিকাকে বলে, যাই হোক, কেসটা ক্লোজ, আপনি এখান থেকে যেতে পারেন। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, সঞ্জু যদি 2 বছর আগেই মারা যায়, কয়েক মাস আগে থানায় এসে আমাদের সাথে কে দেখা করলো? মরিচিকা বলে, আপনি কি গডে বিশ্বাস করেন? রামাকান্ত বলে, হ্যাঁ, অবশ্যই, আমি সবসময় পূজা অর্চনা করি, গডে অবশ্যই বিশ্বাস করি। তখন মরিচিকা বলে, হয়তোবা সঞ্জুর ভূতও আসতে পারে। এটা শুনে রামাকান্তের মাথার উপর দিয়ে যায়। একজন কনস্টেবলকে ডেকে বলে, কয়েক মাস আগে যখন সঞ্জুকে থানায় ডাকা হয়েছিল তখন কি এই কেক শপের মধ্যে থেকে তুমি তাকে ডেকেছিলে? সেই কনস্টেবল বলে, না, এটা তো বন্ধ ছিল, কিন্তু পাশের একটি চায়ের দোকানে আমি সঞ্জুর সাথে কথা বলি, এরপরে তাকে থানায় নিয়ে যাই। রামাকান্ত বুঝতে পারে আসলে সত্যি হয়তোবা সেটা ভূত ছিল। এই জন্য সে এই কেসটা নিয়ে মাথা আর গরম করতে চায় না। মরিচিকাকে বিদায় দিয়ে সে থানায় চলে আসে। অন্যদিকে মরিচিকা লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ঠিক তখনই দেখা যায় মরিচিকাকে দেখে একটু আগে সাক্ষ্য দেওয়া সেই বৃদ্ধ লোক এবং গেস্ট হাউসের সেই দারোয়ান দুজনেই নমস্কার করে, অর্থাৎ তারা তাকে আগে থেকেই চেনে। এদিকে সেই বৃদ্ধ লোক যে সব ছেলেকেই নিজের মেয়ের বয়ফ্রেন্ড মনে করে, সে এসেছিল থানায় উল্টোপাল্টা একটা কেস লেখানোর জন্য। তার কথাগুলো শুনতে শুনতে হঠাৎ করেই রামাকানের মনে পড়ে সঞ্জুর কেসে একটা খটকা রয়েছে। সে যখন ঠান্ডা মাথায় সবকিছু ভাবছিল একের পর এক, তখন সবকিছু মেলাতে শুরু করে যে প্রথমে সঞ্জু মরিচিকাকে আহত করে ফেলে, কিন্তু তারা ভেবেছিল মরিচিকা মারা গেছে, তাই তার লাশটা তারা জঙ্গলে ফেলে দেয়। আর এখানে সে একটা নাটক করে, কিন্তু দেখা যায় রাতের বেলা সেই দিক দিয়ে যাওয়ার সময় সঞ্জুর গেস্ট হাউসের দারোয়ান মরিচিকাকে ওইভাবে জঙ্গলে পড়ে থাকতে দেখে এবং সেই তাকে হাসপাতালে নিয়ে যেয়ে সুস্থ করে। মরিচিকা তাকে সবকিছু খুলে বলে এবং বলে সে এর বদলা নিতে চায়, তাকে যেন তারা সাহায্য করে। সেই লোকটাও অবশেষে রাজি হয়ে যায়। আর এরপরেই মরিচিকা ধীরে ধীরে তাদের সামনে ভূত হয়ে আসে, তাদের ভয় দেখাতে শুরু করে। মরিচিকা তার প্রতিশোধ নেয়, সঞ্জুকে সেখানেই মেরে ফেলে। এরপরে আবারও থানায় চলে আসে। সেখানে সে সঞ্জুকে না চেনার অভিনয় করে। পুলিশ যখন গেস্ট হাউসে যায় তার আগেই সেই দারোয়ান সবকিছু পরিষ্কার করে রেখেছিল, যার ফলে পুলিশ কোনো প্রমাণই পায় না। এদিকে কেক শপে গেলে সেই বৃদ্ধ লোকের সাহায্যে আগেই সেটা বন্ধ করে রাখা হয়েছিল এবং সেই বৃদ্ধ লোকটাও মিথ্যে সাক্ষ্য দেয়, যার ফলে রামাকান্ত এবং বাকিরা বিশ্বাস করে নেয় সঞ্জু 2 বছর আগেই মারা গিয়েছিল। আর মরিচিকা সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে চলে আসে। তখনই রামাকান্ত শিওর হওয়ার জন্য সঞ্জুর বাবাকে কল করে আর জিজ্ঞেস করে, আপনার ছেলের ব্যাপারে কথা ছিল। সঞ্জুর বাবা বলে, ও কি করেছে, গতকাল রাত থেকে বাড়ি ফেরেনি। আর তখনই রামাকান্তের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায় যে মরিচিকা আসলে কোন গেমটা খেলেছে। মরিচিকা প্রথমে সঞ্জুকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু ধোঁকা খায়। আর যখন সে দেখতে পায় সঞ্জু তাকে মেরে ফেলতেও পিছু পা হয় না এবং তারই বেস্ট ফ্রেন্ড লাক্ষ্মী নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য মরিচিকার অস্তিত্বটাকে শেষ করে দিয়েছে, তখনই সে বদলা নেওয়ার জন্য প্ল্যান করে আর সঞ্জুকে তার শাস্তি দেয়। অন্যদিকে লাক্ষ্মীকেও পাগলাগারদে পাঠিয়ে দেয়। রামাকান্ত তখন হাসে যে এখন তার আর কিছুই করার নেই, কারণ লন্ডনে যেয়ে সে তো আর ক্রিমিনাল ধরতে পারবে না। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।